দর্শক, জয়িতা অপরাজিতা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি দিমা নেফার্তিতে। আমাদের এই সপ্তাহে দুজন জয়িতা অপরাজিতা আছেন আমাদের স্টুডিওতে। আমরা তাদের গল্প শুনবো, তাদের অনন্য গল্পগাথা জানবো। তারা দুজনেই গুণী নারী এবং দুজনেই কবিতার সাথে সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। আমার বাদিকে আছেন প্রবাসের চিরপরিচিত মুখ আবৃত্তিকার কবি লুবনা কায়সার, এবং আমার ডান দিকে আছেন স্পোর্টস সংগঠক এবং ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব এবং কবি শামসাদ ফাতেমা পলাশ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনারা দুজনেই জয়িতা অপরাজিতা। আমার মনে হয় ভালো আছেন আপনারা নিশ্চয়ই। তো সবকিছু মিলিয়ে আমি প্রথমে একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনি খুব সম্প্রতি এসেছেন নিউ ইয়র্কে। হ্যাঁ, এই তো ৮-৯ মাস হলো। আচ্ছা, কেমন লাগছে বাংলাদেশ থেকে এখানে এসে, নিউ ইয়র্কে এসে? প্রথম তো নিজের দেশ, আত্মীয় স্বজন ছেড়ে আসা একটু সমস্যা হয়েছে, বাট এখন ঠিক হয়ে গেছে। বাংলাদেশে আপনি দীর্ঘদিন ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করেছেন, জি। সে বিষয়ে একটু ডিটেইলে বলুন। আমি মূলত ছোটবেলায় খেলাধুলা করতাম। তারপরে আমার খুব ছোটবেলায় বিয়ে হয়েছে, যখন ১০ম শ্রেণীতে উঠেছি তখন। তারপরে খেলাধুলা আমাকে ছেড়ে দিতে হয়েছে, কিন্তু খেলাধুলাটা আমার শরীরে গেঁথেছিল। হ্যাঁ, তারপরে যাই হোক, পরবর্তীতে আমি টিম নিয়ে জেলা ক্রীড়া সংস্থা থেকে টিম নিয়ে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, যেটা আর কি আমাদের বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, ওখানে অ্যাথলেটিক্সের জন্য যেতাম। তারপরে ওইখানেই স্টেডিয়ামের যারা সদস্য ছিলেন বা সেক্রেটারি যারা ছিলেন, তারা আমাকে বলছেন যে আপনি তো আমাদের সাথে ইলেকশন করতে পারেন। তাই আমি বললাম যে ঠিক আছে। ওনারা যেহেতু আমাকে একজন সংগঠক হিসেবে, ক্রীড়া সংগঠক হিসেবে চেয়েছে, তারপরে যাই হোক আমি 4 বছর আগে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের এক্সিকিউটিভ পদে ছিলাম। এবং ওইখানে আমি বাংলাদেশ গেমস, তারপরে এসএ গেমস দেশের বাইরে, তারপরে ইন্দোনেশিয়াতে আমি গিয়েছি একজন উমেন্স অ্যাথলেটিক্স এর প্রতিনিধি হিসেবে। আমি দেশের বাইরে বাংলাদেশের পতাকা তুলেছি। তো ক্রীড়ার এটা খুব ভালো লাগে, কারণ যখন আমি মানে ট্রাকে যখন যাই, তখন মনে হয় আমি সেই 16 বছরের কিশোরী। মানে আমি আমার বয়সটাকে ভুলে যাই। মানে আসলে ক্রীড়ার জগৎটাই এইরকম। হ্যাঁ, তো যাই হোক, এটাই তো ফাতিমা পলাশ, শামসাদ, আপনি যে খুবই অল্প বয়সে বিয়ে হয়েছে, 15 বছর বয়সে বিয়ে হয়ে এতটা পথ যে আসলেন, সংসার, সন্তান এবং নিজের ক্যারিয়ার এবং ক্রীড়াঙ্গনের মতো একটা জায়গায়, তো সেই জায়গায় অনুপ্রেরণাটা কাজ ছিল আমার পরিবারের থেকে পেয়েছেন নাকি একেবারেই আমরা যেটা বলি সেলফ মেড ম্যান পার্সোনালিটি, সেই জায়গা থেকে? পরিবার থেকে পেয়েছি, কিন্তু মেইন কথা হচ্ছে আমার মেয়ে সাদিয়া শাওলিন সিগমা। সে আমার তো অদম্য ইচ্ছা ছিল যে আমি যেহেতু ক্রীড়াটা চালাই যেতে পারিনি, আমি ছোট থেকে আমার মেয়ের পিছে সময়টা ব্যয় করেছি। তাকে খেলাধুলা, লেখাপড়ার পাশাপাশি সে খুব ভালো স্টুডেন্ট ছিল। তারপরে আমি তার ফোর্থ সাবজেক্ট হিসেবে খেলাধুলাটা রেখেছিলাম, এবং সে ক্লাস 8-এ যখন উঠে, তখনই সে বাংলাদেশ ন্যাশনাল অ্যাথলেটিক্সে ন্যাশনাল অ্যাথলেটিক্সে সে চান্স পেয়ে যায় এবং সেখানে যে সে রেজাল্ট করে। তারপরে তো সে 2010-এ সাব গেমসে সে চান্স পায়। তারপরে এভাবে আসলে মূলত আমার ক্রীড়া জগৎটাতে আবার চলে আসা। মেয়ে নিয়ে এসছে মাকে। হ্যাঁ, মেয়ে নিয়ে এসছে মাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব খুব চমৎকার। আমরা আবার আপনার কাছে আসবো। খুব চমৎকার কথা বললেন আপনি, মানে এটা অনেক কিছু জানার আছে। লুবনা আপার কাছে আসছি। আপনি এখানে নিউ ইয়র্কে একজন ভীষণ একটা, মানে আমাদের কি বলবো, মিষ্টি মুখ, লুবনা কায়সার বলতে আমরা জানি, এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা আপনার আবৃত্তি শুনি। তো আপনারও ঠিক একই অবস্থা, আমরা যতটুকু জানি যে খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, তারপর মানে খুব একটা মাঝামাঝি বয়সে নিশ্চয়ই। না, আসলে আপনাকে ধন্যবাদ এখানে আমন্ত্রণ করার জন্য। আসলে আমার খুব অল্প বয়সে বিয়ে হয়নি, তবে আমি আপনার মুখ থেকেই শুনি আপনার গল্পটা। আমি আমার লেখালেখিটা, আমি আসলে লেখালেখিটা আমার খুব ছোটবেলা থেকে। আচ্ছা আচ্ছা, ছোটবেলা থেকে এটা আমার, আমি
মানে বলতে পারি লেখালেখি, বিশেষ করে কবিতার সাথে আমার ছোটবেলা থেকে একটা প্রেম। আপনি পড়ালেখাও করেছেন বাংলা সাহিত্যে হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি সেটা বলছি। তো আমি ছোটবেলায় এই লেখালেখি করতাম, এই অনুপ্রেরণাটা কিন্তু আমার বাবার কাছে পাই। উনিও লেখালেখি করতেন। হ্যাঁ, তো ওই তখন থেকে আমার লেখালেখির এই মানে শুরুটা আর কি। তো তারপরে আমি যখন আমি ছোটবেলায় ছবিও আঁকতাম ভালো, বাহ, ছবিও আঁকতাম, তো ওটাও ছিল পাশাপাশি। তো আমি আমার মনে হতো, অনেকে বলে না বড় হয়ে তুমি কি হবে, এরকম একটা স্বপ্ন ছিল। তো আমার আমার ভেতরে একটি স্বপ্ন কাজ করতো, আমি বড় হয়ে একজন কবি হব। জানি না মানে কবি হয়ে উঠতে পেরেছি কিনা, কিন্তু আমি আমি জাস্ট আমার একটা প্রেম কবিতার সাথে, মানে এই যে একটা স্বপ্ন। হ্যাঁ, তো আমি পরবর্তীতে আমি ইন্টারমিডিয়েট শেষ করার পরে আমার মনে হলো যে আমি যদি বাংলা সাহিত্যে পড়াশোনা করি তাহলে আমি অনেকটা শিখতে পারবো, জানতে পারবো। তো ওই ইচ্ছাটা থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের উপরে পড়াশোনা করি ওখানে। তো এটা আমার কাজে লাগছে, এখনো লাগছে। তো আপনি তো ওটা ভালো আবৃত্তিও করেন, আম, আপনার অনেকগুলো হ্যাঁ কবিতার বইও আছে। হ্যাঁ আছে। আমি আবৃত্তিও আমার ছোটবেলা থেকে ওই কবিতার সাথে মানে প্রেম, তো পড়তে ভালো লাগতো। আমার বাবাও ছোটবেলা একসাথে, বাবা মেয়ে দুজনে বসে, বৃষ্টি হচ্ছে এই কবিতার বই নিয়ে বসে যেতাম। তো ওই ওই থেকে আর কি ওটা ছাড়িনি। তো তারপরে আমি এটা কন্টিনিউ করে গেছি কলেজ, স্কুল কলেজে এভাবে। এবং ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি কণ্ঠশীলনে একটা কোর্স করেছিলাম। নরেন বিশ্বাসের কাছে, নরেন হ্যাঁ, স্যারের কাছে, হ্যাঁ। তারপরে আমি লোকনাট্য দলে ছিলাম, বোধে করেছি। তো এগুলি মোটামুটি আমার একটা শখ থেকে আর কি। আপনি তো অনেকদিন ধরে প্রবাসী আছেন। হ্যাঁ, আমি কতটা সময়? আমি 95 আসি এখানে। আচ্ছা, লম্বা সময়, 22 বছর। তো হ্যাঁ, তখন এখানে আসি, মানে বিয়ের পরেই চলে আসি আর কি। তো আমার আমি এখানে এসে আমার প্রথমে কিন্তু খুব মনটা খারাপ ছিল। সবারই যা হয় প্রথমে, হ্যাঁ, এরকম মনটা উচ্চাটন খারাপ লাগে, ছিল যে আমার মনে মনোযাটন। হচ্ছিল আমি আসলে এখনো তখনও যেমন ছিলাম মনের দিক থেকে, সেই বাঙালি একটা মেয়ে, আমি মনে হয় ওরকমই আছি। তো আমার খুব টানতো, আমার মনে হতো আমি একটা সময় নিজে ভালো লাগা থেকে লেখালেখি করতাম, কবিতার সাথে ছিলাম, এখানে কি এটা সম্ভব? তো এটা না, আমাকে আসলে লিপনা একটা জিনিস আমাকে বলতেই হবে যে 25 বছর নিউ ইয়র্কে থেকে, যুক্তরাষ্ট্রে থেকেও আপনি যে খোপায় ফুল পড়েছেন, বেনিতে ফুল পড়েছেন, এই বোধটা যে টিকিয়ে রেখেছেন, এটা কিন্তু খুব জরুরি। নিজের সংস্কৃতি, নিজের শেকড়ের সাথে থাকা। এটা এবং আসলে এখানেও আপনি খুব অ্যাক্টিভ ভাবে কাজ করছেন সাংস্কৃতিক অঙ্গনে। আমি চেষ্টা করছি আর কি, এই ভালো লাগা থেকে। আর আমার মনে হচ্ছে যে এটা আসলে তো তো আমাদের এই যে আপনি যে আপনার নিজের সংস্কৃতিকে লালন করে চলেছেন, নিজের শেকড়কে, তো আপনাকে নিশ্চয়ই অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, অনেক প্রতিকূলতা, প্রবাস বলে কথা। হ্যাঁ, প্রবাসী। এখানে তো আসলে সবকিছু, যা কিছু করি আমার যেহেতু আমি মানে আমার শুরুটা, আমার সংসার জীবন এখানেই শুরু হয়। হ্যাঁ, তো তখন থেকে তো প্রথমের দিকে হয়তো অতটা মানে কষ্ট পেতে হতো না। তারপরে যখন আমার ছেলে মেয়ে হলো, সেই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, ওদেরকে নিয়ে আমার আম, একদিকে বাচ্চাদের দেখাশোনা করছি, একদিকে রান্না বান্না বা অন্যান্য কাজ সবকিছু করছি, আর পাশাপাশি সবসময় মনের মধ্যে লেখালেখির বা কবিতা বলেন, যেটা বলেন, এগুলি আমার খুব ইচ্ছা হতো। তা প্রথমের দিকে ওগুলি আমি ছাড়িনি, ওটা নিয়ে আমি আসলে মানে দেশের এই যে টানটা, ওটা আর কি, মানে ওই জায়গাতে আপনি আপনার আমি দেশকে বাঁচিয়ে রেখেছেন। এক্স্যাক্টলি ওটা আছি। এবং আমি আমার আমার সন্তানদেরকে, আমি কিন্তু, ওরা খুব ভালো বাংলা, এদেশে জন্ম, কিন্তু আমার এক ছেলে এক মেয়ে, ওরা ছোটবেলা থেকে চমৎকার বাংলা বলতে পারে, এবং ওদের আমি কিছুটা শেখানোর চেষ্টা করেছি এবং করছি। তো আমি যেটা বলছিলাম, তো ওই সব কিছু মিলিয়ে, মানে সংসার, সব দায়িত্ব পালন করে, বাচ্চা বা হাজবেন্ড সবকিছু করে আমার এই জিনিসটা এই করতে জায়গাতে হচ্ছে। আমরা আসলে অনুষ্ঠান আগে এরকম একটা আলাপ আমাদের হচ্ছিল, পলাশ আপনিও ছিলেন সেই আলাপে, যে একজন পুরুষ যখন কিছু করে, সেটা স্পোর্টস হোক, লেখালেখি হোক, ক্যারিয়ার হোক, সমাজ এবং রাষ্ট্র, পরিবার তাকে স্পেসটা করে দেয়। একজন নারী যখন করেন, স্পোর্টস করেন কিংবা সাহিত্য করেন কিংবা ক্যারিয়ার করেন, তাকে কিন্তু আসলে ওইভাবে স্পেসটা সে পায় না, তাকে করে নিতে হয়। নানান প্রতিবন্ধকতা হ্যাঁ, থাকে। এটা না, হ্যাঁ, বিশেষ করে আমার তো খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল, তো সেই ক্ষেত্রে আমি লেখালেখির সাথেও জড়িত। যাই হোক, আমি সেই সময়টা বাচ্চাদের পড়াশোনা দেখতে দেখতে ডাইনিং টেবিলে আমি বসে যেতাম। রাত্রে 11টার পরে যদি ওরা
যার যার মতো পড়াশোনা করতো, আমি তখন লিখার কাজে লেগে যেতাম। হয়তো 11টায় বসেছি, 2টা পর্যন্ত লিখলাম। যেটা লিখলাম সেটার কখনো আমি কারেকশন যেটা বলে সেটা কখনো করতাম না। লেখাটা আমার পড়ে থাকতো। বেশ মাসখানেক পরে আমার মনে হতো যে আমি সেদিন কি লিখছি, তো যেটা লেখা হয়েছে ওইটাই আমার লেখা। আমি কখনো লেখাটার কখনো কারেকশন করতাম না। হ্যাঁ, তো এরকম দেখা গেছে রান্না করতে করতে এসে ডাইনিং টেবিলে বসে আবার হয়তো কবিতা লিখছি, অর্ধেক কবিতা লেখা হয়ে গেছে। হ্যাঁ, তারপর 7 দিন পরে মনে হয়েছে একটা টপিক লিখতে চেয়েছিলাম, ওইটার উপরে খুলে দেখি যে বাকি আছে 4 লাইন কি 6 লাইন, তখন আরেকদিন হয়তো বসে লিখে ফেলেছি। তো এই ক্ষেত্রে আমার মেয়ে, আমি বলবো যে আমার মেয়ে আমার প্রত্যেকটা কাজে আমরা একটু জানি আপনার কজন ছেলে মেয়ে? আমার 2টা ছেলে মেয়ে, মেয়ে বড় আর ছেলেটা ছোট। তো আমার মেয়ে সেই স্কুল সময় থেকে আমার হাতে খড়ি, লেখার হাতে খড়ি স্কুল জীবন থেকে, হ্যাঁ, মানুষের চাওয়া পাওয়া, ব্যর্থতা, আশা, ভালোবাসা নিয়ে, আশেপাশের সমাজ এবং মানুষের চাওয়া পাওয়া, এগুলো নিয়ে আমার লেখা। আমার উপন্যাস আছে 2টা, একটা নীলে স্বপ্নিলে, একটা স্বপ্ন, আর 3টা কবিতার বই আছে। হচ্ছে একটা খোলা চিঠি, তারপরে খোলা চিঠি 2, তারপরে নক্ষত্র নীলিমা। হ্যাঁ, আপনি আমাদের জন্য আপনার বই নিয়ে এসেছেন, আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, তো প্রথম যখন আমার 11তে আমার 2টা, একটা উপন্যাস স্বপ্ন এবং কবিতার বই খোলা চিঠি টা প্রকাশ পায়। তো ওইটা প্রকাশের কিছুদিন পরে দেখা গেল আমি বাংলাদেশের আঞ্চলিক যে পুরস্কারগুলো জেলা ভিত্তিক, হ্যাঁ, তো এই পুরস্কারগুলো আমি পেয়ে গেলাম। তো সেই ক্ষেত্রে মনে হইলো যে পুরস্কার আসলে, হ্যাঁ, পুরস্কারে আনন্দ থাকে। কবিতা এবং সাহিত্যে আমি ছোটখাটো সব পুরস্কারগুলি পাওয়া শুরু করলাম। তো সেই সময় মনে হইলো যে হ্যাঁ, আনন্দের বিষয়টা তো ছিলই, কিন্তু পাশাপাশি এটা মনে হয় যে আমার দায়িত্বটা বেড়ে গেল। হ্যাঁ, যে লেখার কারণে আমাকে হয়তো তারা একটু সম্মাননা দিচ্ছে, কিন্তু আমার দায়িত্বটা বেড়ে যাচ্ছে, এই যে পাঠকের প্রতি দায়বদ্ধতা, হ্যাঁ। এটা কিন্তু একজন কবির বা একজন গল্পকার, একজন সাহিত্যিকের একটা বড় প্রেরণা। মানে এটা একটা, এই যে দায়বোধটা লেখার জন্য, সেটাই কিন্তু তাকে খুব উন্নত মানের লেখা বা উন্নত মানের সৃষ্টিশীল কাজ করতে। হ্যাঁ, লেখা আসলে খুব উন্নত লিখে কিনা তা জানি না, তবে খুব সাধারণ মানুষদের, নির্ভুল লিখতে। হ্যাঁ, মানে ঘটনা হচ্ছে যে আমার লেখাগুলো খুব সাধারণ, যে পাঠকগুলি আছে, সাধারণ পাঠকরা, তারা আমার লেখাগুলি আসলে মনে প্রাণে নিয়েছে, যার ফলে আসলে আমার লেখার উৎসাহটা আরো ওইখান থেকে, দায়বদ্ধতা এবং উৎসাহটা আমার বেড়ে গেছে। এবং আমার মেয়ে সবসময় বলেছে যে আম্মু তোমাকে দিয়ে হবে, কেন করবে না। দেখা গেছে অনেক সময় আমি যেমন ওদের পড়াশোনার জন্য বলতাম সিগমা এখনো পড়তে বসনি, আমার মেয়ে অনেক ক্ষেত্রে আমাকে বলতো আম্মু তোমার কিন্তু এটা হয়নি। মানে এই পাল্টাটা, মানে ও আমাকে এইগুলো ব্যাপারে অলওয়েজ এনকারেজ করতো। হ্যাঁ, আমাকে সব সময়ের জন্য আমাকে সে উৎসাহ দিত, সব সময়। আমার মেয়ে, আমার কি বলবো, উৎসাহ। মেয়ে কি করছে এখন? আমার মেয়ে এখন বাংলাদেশ আর্মিতে, সে এখন 2nd লেফটেন্যান্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সেনাবাহিনীতে আছে? হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব চমৎকার। হ্যাঁ, ও নিজেও স্প্রিন্টার ছিল, এবং বাংলাদেশ আর্মিতে সে হচ্ছে বিএম এর একটা রেকর্ড ব্রেক করেছে, মাইল টেস্টে 13 বছরের রেকর্ড ব্রেক করছে, এবং সে প্যারাটুপার, প্যারা কমান্ডো আর কি, প্যারাশুট জাম্প করেছে। তো আমি আসলে খুব মিস করছি সিগমাকে। আমাদের আজকে জয়িতা অপরাজিত অনুষ্ঠানে সিগমা থাকলে আরো ভালো হতো, আরো জমতো কথা আপনার সাথে। এবং সিগমা নিউ ইয়র্কে এলে তাকে অনুষ্ঠানে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি একটু লুবনাপার কাছে ফিরছি। লুবনাপা, আমি জানি যে আপনার বেশ কিছু কবিতার বই আছে, এসো স্বপ্ন বুনি, ভালোবাসার কাব্য, নীল অপরাজিতা, এবং আপনি মঞ্চেও কাজ করেছেন, মঞ্চ নাটকের সাথে। তো আপনার কবিতায় আমরা যেটা দেখি যে একটা পাশ্চাত্যের রোমান্টিসিজম, একটা উত্তর আধুনিক রোমান্টিসিজমের একটা ধারা আমরা আপনার কবিতায় খুঁজে পাই। আমি বোধহয় ভুল বলছি না? প্রেম, রোমান্টিসিজম, প্রকৃতি। তো এই প্রেরণাটা আপনি মানে এই বিষয়টা আপনি কিভাবে ফিল করেন? কেন এই অনুপ্রেরণাটা কোথা থেকে পান? এটা কি প্রবাস জীবনের জন্য? না, এটা আসলে আমি আসলে ভেতর থেকে, আমি ছোটবেলা থেকে আমার যতটুকু মনে পড়ে, তখন আমি ক্লাস 4 কি 5 এ পড়ি। তো আমার প্রথম কবিতাটা ছিল আমি যদি হতাম ছোট্ট পাখি। তো আমার পড়ার টেবিলের মানে জানালাতে দেখছিলাম একটা
গাছের ডালে একটা পাখি, একটা নীল রঙের একটা পাখি ওখানে বসেছিল। তো ওই ওই পাখির আমি জানি না মানে কেন ওরকম একটা ফিলিংস থেকে আসছে আর কি কবিতাটা। তো ওইটা আমি আসলে ওটা কবিতা হয়ে উঠেছিল কিনা তখন তো খুব ছোট, বুঝিও না, কিন্তু আমি নিজেই মুগ্ধ, কিন্তু লজ্জা পাচ্ছিলাম যেটা কাউকে দেখাবো নাকি। তারপর আমি লুকিয়ে রেখেছিলাম। একসময় আমার বাবাকে দেখালাম, যেহেতু উনিও লেখালেখি করতেন, উনি একসময় কবিতা লিখতেন। এখন উনি প্রবন্ধ বা এরকম বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লেখেন। তো আমি আমার বাবাকে যখন দেখালাম, উনি এত প্রশংসা করলেন, এত পছন্দ করলেন, আমার এই জন্যই মনে আছে কবিতাটার নাম। এবং তখন থেকেই আমার বাবা বললেন তুমি লিখো লিখো। আর আমি আমি জানি না আসলে আমার প্রকৃতি মানে নিয়ে ভাবতে মানে ভেতর থেকে ফিল করি আমি ছোটবেলা থেকেই, তো ঘুরে ফিরে চলে আসে এগুলি। তো এখানে তো আপনার প্রবাসে, এখানে আপনি বাংলার সেই রোদ বৃষ্টি বর্ষা হেমন্ত কিছুই পান না, শিউলি ফুল বকুল আমি ফুল। আসলে আমি খুব অদ্ভুত একটা, আমি এটা মানে মাঝে মধ্যে আমি বলি আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে আমি কোনো আড্ডায় এগুলি বলি যে আমি বৃষ্টি বৃষ্টি এলে আমি এখনো কদম ফুলের একটা ঘ্রাণ পাই। আমি জানি না মানে আমি ফিল করি, আমার মনে হয় শরতে কাশফুল আমি খুব মিস করি, এখানে খুঁজে বেড়াই, এখানে ঠিক কাশফুলের মতো কাশফুল পাই না, কিন্তু ওরকম কিছু পেলে আমি ওখানে মানে বুঝেছি, ভালো আপনার লাগে। আমি ভিতরে একটা অন্তর্গত হ্যাঁ, যাত্রা সবসময় তো আমি প্রবাহমান সবসময় থাকে। এগুলি আমি প্রকৃতির কাছাকাছি যেতে পছন্দ করি, সময় কাটাতে পছন্দ করি একটা ফিলিংস থেকে। আমি মনে হয় আমার একটা ভালো লাগা থেকে এরকম লিখি আর কি, চলে আসে লেখাতে এটা। আচ্ছা, ফাতেমা পলাশ, আপনার কাছে আপনার কন্যা সেনাবাহিনীতে আছে, এটা আসলে খুব এনকারেজিং একটা। তো এই জায়গার গল্পটা একটু শুনতে যাচ্ছি, মেয়েকে সেনাবাহিনীতে দেবার এটা কি তার ড্রিম ছিল নাকি আপনার ড্রিম ছিল? মানে ওর আসলে ইচ্ছা ছিল সে বুয়েটে পড়বে। হ্যাঁ, তো বুয়েটে পরীক্ষা দিয়ে এসে বলল যে আম্মু আমার একটা অঙ্কের সমস্যা আছে, ইস যদি ফাঁকি না দিতাম আম্মু তাহলে একেবারে সত্যি সত্যি আমি বুয়েটে হয়ে যেত। আমি বললাম কেন, কিভাবে তুই এটা বললি? বলে আম্মু চিন্তা করো পরীক্ষার পরে কি পরিমাণে ফাঁকি দিছি। আমি বুয়েটে পরীক্ষা দিতে বসে আমার মনে হইল যে আমি যদি ফাঁকিটা না দিতাম তাহলে আমার এই অঙ্কের ছোট ছোট বিষয়গুলি চলে গেছে। তারপরে যাই হোক, ওর যখন বুয়েটে হইল না তখন সে বলল যাও, হঠাৎ করে ও তো খুব মানে দ্রুত কথা বলে যাও, আমার শখ ছিল খুব, আপনার শখ আমার ছিল? ছিল আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে আমি আসলে জীবনে যেটা হতে পারি নাই, আমি সবসময় চেয়েছিলাম যে আমি যা যা করতে পারি নাই সেটা আমার সন্তানদেরকে দিয়ে করাবো, বিশেষ করে মেয়ে। এবং আমার যখন প্রথমে মেয়ে হয় আমি খুব খুশি হয়েছি যে আমি লাইফে যা করতে পারিনি সেটা আমার মেয়ে করবে। হ্যাঁ, তো যাই হোক আল্লাহর ইচ্ছা। পরে সে আমাকে বলল যে আম্মু যাও, আমি হচ্ছে তোমার মেজর পছন্দ, আমি তাহলে সেনাবাহিনীতেই চলে যাব। হ্যাঁ, তারপরে যাই হোক ওই পরীক্ষা দিল, মাত্র 2 মাস ঢাকায় আর কি ইয়া করলো, মানে ট্রেনিং করে। হ্যাঁ ট্রেনিং করার পরে সে যখন আইএসএসবি মানে আইএসএসবিতে সে মেয়েদের মধ্যে বাংলাদেশ থেকে ফার্স্ট হইল। হ্যাঁ, সেনাবাহিনীতে। তো এটা খুব ভালো লাগছিল আমার সেই দিনটা। তারপরে তো এই তো এখন তো সে লেফটেন্যান্ট হয়ে গেছে এবং সে হচ্ছে ইঞ্জিনিয়ারিং করে আছে। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যে মানে সে বুয়েটে যেতে পারেনি, হ্যাঁ সেই স্বপ্নটা সে এখানে পূরণ করেছে। হ্যাঁ, ওর দ্বিতীয় টার্গেট ছিল আর কি। দ্বিতীয় টার্গেট ছিল। এখান থেকেও কিন্তু একটা জীবন থেকে একটা শিক্ষা আছে যে হ্যাঁ একটা দরজা বন্ধ হয়ে গেলেই আমরা হ্যাঁ, হতাশ হয়ে যাব, না না না, আক্ষেপ করব, হ্যাঁ আরো আরো অজস্র দরজা খোলা হ্যাঁ হ্যাঁ, আছে। আল্লাহ আসলে একটা দরজা বন্ধ করলে আর একটা দরজা খুলে দেয়, তো সেটাই। তো এখন সে আর কি ইঞ্জিনিয়ারিং করে আছে। তো ওদের যেদিন ব্যাচ পড়ায় সেদিন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওর সম্পর্কে বলেছে, কারণ সে একটা 13 বছরের রেকর্ড ব্রেক করেছে। তারপরে সে প্যারাটুপার, প্যারা কমান্ডো, তারপরে আবার সে 9 ইঞ্জিনিয়ার্সের চান্স পেয়েছে, কারণ ওদের ব্যাচে অফিসার ক্যাডেটের মধ্যে মাত্র 2টা মেয়ে এবং 11টা ছেলে ইঞ্জিনিয়ারিং করে চান্স পায়। তো ওদের টুপিগুলি ছিল নীল কালার, হ্যাঁ এই 11 জনের, আর বাদ বাকি সবার ছিল সবুজ কালার। তো যাই হোক, এটা আসলে আল্লাহর ইচ্ছা। আমার মানে
এখন আর ওই রকম কোনো ইচ্ছা নাই, যে মানে আল্লাহর কাছে ওই রকম কোনো ইয়ে নাই এখন, মানে একটা যে আপনি পূর্ণতার অনুভবের মধ্যে আছেন। হ্যাঁ আমার যাক, মনে হয় যে আমি হ্যাঁ। জীবনে যেটা পেয়েছি, মানে আমার না পাওয়ার জায়গাটা খুব কম। আমি চমৎকার, আল্লাহর কাছে হাজার চমৎকার। শুকরিয়া। তো আমরা আপনাদের পাওয়া না পাওয়ার এই গল্পগুলো শুনবো, আবার শুনবো। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন জয়িতা অপরাজিতা, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। চোখ রাখুন টাইম টেলিভিশনের পর্দায়। প্রিয় দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি জয়িতা অপরাজিতা অনুষ্ঠানে। আমাদের আজকে জয়িতা অপরাজিতা লুবনা কায়জার এবং সামসাদ ফাতেমা পলাশ। আমি একটু লুবনা আপার কাছে আবার আসছি। আপনি অনেক বছর আগে দেশে এসেছেন এবং ছোট বাচ্চাদের বড় করেছেন এই প্রতিকূল পরিবেশে, যেখানে মা বোন নেই, শ্বশুর বাড়ির লোকজন নেই। এর পাশে আপনি আপনার সাহিত্য চর্চা, সংগঠন, এবং আপনি এসটিভিতে সংবাদ পড়তেন একটা সময়। হ্যাঁ। এই গল্পগুলো একটু শুনি, কেমন ছিল সেই দিনগুলো? আচ্ছা, আমি একটু বলে নিই। আমার যেহেতু আমার কিন্তু আরেকটা স্বপ্ন ছিল যে আমার মিডিয়াতে কিছু না কিছু কাজ করার জন্য। তো বিশেষ করে সংবাদ পাঠ, এটা আমার খুব প্রিয় একটা জায়গা ছিল। তো আমি যখন এই দেশে এলাম, তো আসার পরে তারপরে আমার ছেলে মেয়েদেরকে ওরা বর্ন হলো এখানে, এবং তারপর আমি কখনো চাইনি যে আমি যেহেতু একজন মা, বেবিসিটারের কাছে বাচ্চাদেরকে রাখতে চাইনি। তো আমি আমার নিজের ইচ্ছাগুলিকে বাইরে যে ওইভাবে করতে না পারলেও আমি যতটুকু সম্ভব বাচ্চাদেরকে নিজের মা হিসাবে দায়িত্বগুলি পালন করে পাশাপাশি আমি লেখালেখিটা চালিয়ে যেতাম। বিভিন্ন পত্রিকায় লেখালেখি বা নিজের জন্য করতাম। আমার মনে হতো যে আমার ভিতরে একজন আমি হয়ে পৃথিবীতে, মানে আমার নিজস্ব একটা সত্তা আছে। তো সেটা টিকিয়ে রাখতে হলে আমি ছাড়বো না। এবং এটা আমার লেখালেখিটা, এটা যত কিছু হোক না কেন ঘরে বসেও আমি চাইলে কিছুটা হলেও করতে পারি এটা। আর পাশাপাশি আমি অনেকটা শখের বশে অনুষ্ঠান উপস্থাপনা, এই সংবাদ পাঠে এই জায়গাটা বেছে নিলাম। তো আমার যেটা করতে হতো, আমার বাচ্চাদেরকে ম্যানেজ করে সমস্ত কিছু করে, বাচ্চাদেরকে আমার নিজের হাতে রান্না করে খাইয়ে ওদেরকে গোছায় আমার এই কাজগুলি করতে হতো। বাচ্চাদেরকে কে দেখতো বাবা? অনেক সময় দেখা যেত যে এমনও হয়েছে যে আমার বান্ধবীর বাসায় ওদেরকে রেখে, যেমন আমার মনে আছে আমরা বাচ্চারা তখন ছোট, একটা আমাকে অফার দেওয়া হলো বিশ্ব নারী দিবসে একটা অনুষ্ঠান 4-5 ঘন্টা অনেক বড় একটা প্রোগ্রাম উপস্থাপনা করতে হবে। তো আমার ছেলেমেয়েরা তখন অনেক ছোট। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমি এটা করতে চাই। হ্যাঁ, তো তারপরে ঠিক আছে, আমি এখন যেহেতু তারা ছোট, ওদেরকে নিয়ে তো অনুষ্ঠানটা উপস্থাপনা করাবে, এটা একটু প্রবলেম। তো আমি ওদেরকে আমার একটা মানে বোন আর কি, তার বাসায় আমি রেখে আর কি, এদিকে আমার মানে বাচ্চারা ঘুমিয়ে গেছে, ওখানে কল দিচ্ছে। আমার ছেলেটা তখন ছোট, কিন্তু আমি এটাও ছাড়তে পারছি না। আমার খারাপ লাগছে যে আমার ছেলেটাকে মানে ছেলে মেয়েদেরকে রেখে আসছি, ওদেরকে ঘুমিয়ে যাবে এরকম। তো যাই হোক, তারপর আমি অনুষ্ঠানটা শেষ করে 12:30 বেজে গেল। এসে ওদেরকে আবার ঘুমিয়েছিল, ওদেরকে আবার ওখান থেকে নিয়ে ঘরে ফিরলাম। এরকম অনেক সময় হয়েছে আর কি। আর সংবাদ পাঠের বিষয়টা, যেমন আমি সংবাদ তো অনেক রাত, মানে পাঠ করে সংবাদ পাঠ মানে কিন্তু রাতে ফিরতে হবে, হ্যাঁ অনেক প্রেশার ছিল। সেই যে সময়গুলো নিশ্চয়ই আপনাকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে একটু তো করতে ম্যানেজ করতে হতো, মানে প্রতিকূল আবহাওয়ার দেশে সেটা তো অবশ্যই এটা করতে হতো। অনেক সময় শীতের মধ্যে এগুলি করতে হতো, ম্যানেজ করতে হতো। আমার একটা অবজারভেশন, আমি দেখেছি যে প্রবাসী নারীরা আরো অনেক বেশি কিন্তু অভিযোজন ক্ষমতা তাদের আছে, মানে সবকিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারে, অনেক বেশি প্রতিকূলতা পেরিয়ে আসে বলেই। হ্যাঁ অবশ্যই, এখানে আমি মনে করি একজন নারী, সে শুধু নারী না, মানে তার অনেক ভূমিকা। একজন মা, একজন স্ত্রী, একজন মা, আবার একজন কবি, একজন সত্তাটা রাইট, এবং একজন শিক্ষকের ভূমিকা পালন করতে হয় কখনো সন্তানদের জন্য। এবং মানে বলতে হলে যে
এর কোনো শেষ নেই। অনেক দায়িত্ব একসাথেই পালন করতে হয়, অনেক কিছু। তার মাঝেও নিজের যে ব্যক্তিসত্তা, সেটাকে টিকিয়ে রাখতে হলে আসলে অনেকটা কষ্ট করতেই হয়। রুবনা আপা, আপনার কথা শুনতে শুনতে আরেকটা কথা মনে পড়লো যে আপনি নিশ্চয়ই জানেন যে এরকমটা বলা হয় যে প্রবাসী দেশের বাইরে নারীরাই কিন্তু দেশের অ্যাম্বাসাডার। পুরুষরা অতটা পারে না যতটা একজন নারী পারে। কিভাবে এই যে নারীরা শাড়ি পরছে, চুড়ি পরছে, ফুল পরছে, তার সংস্কৃতিকে সে বহন করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই এইটা আর এটা তো আসলে সত্যি খুব এনকারেজিং যে এরকম আবহাওয়ার মধ্যেও আপনার সমস্ত অনুষ্ঠানে নিজের তাঁতের শাড়ি, সিল্কের শাড়ি, সেই সবকিছু ঠিক রেখে দেশকে এগুলো। যে আপনি রিপ্রেজেন্ট করছেন। এবং আপনি বললেন যে আপনার মেয়েরা, আপনার কন্যারা খুব ভালো বাংলাও বলতে পারে। হ্যাঁ তারা কি বাংলা লিখতেও পারে? হ্যাঁ, বাংলা লিখতে মানে অতটা না ফ্লুয়েন্ট পারলে না, হ্যাঁ কিন্তু কিন্তু পারে। পারে। আচ্ছা। এবং কথা অনর্গল বাংলা। আমরা ঘরে সবসময় বাচ্চাদের সাথে মানে বাংলায় কথা বলি, ওরা এটা শুদ্ধ খুবই বাংলা বলে। এনকারেজিং, খুবই হ্যাঁ, উৎসাহজনক এবং একটা ব্যাপার। ছোটবেলায় ওদেরকে আমি বিভিন্ন বাচ্চাদের কম্পিটিশনে বাংলা এখানে কবিতা, নিউ ইয়র্কে বাচ্চাদের ছোটদের বাংলা লেখা, একবার তো আমার মেয়ে বাংলা হ্যান্ডরাইটিং এ প্রথম পুরস্কার পেয়েছে। তারপর ছড়া, কবিতা, ছবি আঁকা, এগুলি ওরা করতো। তো এখন বড় হয়ে গেছে, ওদের পড়াশোনার চাপ বেশি, হয়তো অতটা করতে পারে না, একটা সময় করতো। এবং ওরা এখনো শুদ্ধ বাংলায় কথা বলে। এবং তাই না? বাংলার মধ্যে ওদেরকে আমি আঞ্চলিকতা আনিনি এই কারণে আমার মনে হচ্ছে যে ওরা তো এদেশে জন্ম হয়েছে, বাংলাটা শেখাতে হলে আমার মনে হয় যে শুদ্ধ বাংলাটা বাংলা। শেখাই। হুম। তো ওরা ছোটবেলা থেকে ওদের সাথে আমি, আছে না যে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, বুঝুক আর না বুঝুক, একটা ছড়া কবিতা বলছি, সেটা শুদ্ধভাবে বলছি ওদের সাথে, ওইভাবেই মানে শুরুটা আর কি। বাহ, খুব চমৎকার। মানে আসলে যেমনটা আমরা কিন্তু আমাদের দেশে, বাংলাদেশে এরকম অনেক ফ্যামিলিকে দেখি যে তারা তাদের সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠায় এবং খুব গৌরবের সাথে বলে যে না না, ও তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ও বাংলা বলতে পারে না। তো নিজের ভাষা বলতে না পারার মধ্যে কোনো গৌরবের কিছু নেই, বরং এটা খুব ক্লেদের একটা অবশ্যই, ব্যাপার, অবশ্যই। লজ্জার। লজ্জার এবং ব্যাপার। এখানেও হয়তো, বরং আমি অবশ্য আমার সাংবাদিকতার অভিজ্ঞতায় দেখছি যে প্রবাসী কিন্তু তারা বাংলা সংস্কৃতিতে, এখানকার বাচ্চারা যখন স্টেজে উঠে বাংলায় গান করে, বাংলায় কবিতা বলে, এটা অনেক বেশি অবশ্যই এটা। উৎসাহ ব্যঞ্জক। এবং সেই জায়গাটা আপনারাই আসলে তৈরি করেছেন দীর্ঘদিন এই প্রবাসে, যেটা বুঝতে পারছি। চেষ্টা করছি। এবং আমার ছেলেমেয়েরা, ওই যে আমি বিভিন্ন কবিতার অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করতে যাচ্ছি বা উপস্থাপনা, ওরা কিন্তু আমাকে বলে যে মা তুমি যাও, মা তুমি যাও, আমার ভালো লাগবে, তুমি এটা। আমার মেয়ে এখনো আমাকে বলে। এবং আমি একটা কিছু লিখে আমার প্রথম পাঠক আমার ছেলে মেয়ে। মানে ওদেরকে আমি শোনাই, ওরা কতটুকু বুঝতে পারলো সেটা বড় কথা না, কিন্তু আমার একটা ভালো লাগে। এবং ওরা ছোটবেলা থেকে এটাই দেখছে যে মা এই জায়গাটাতে ভালো ফিল করে। তো ওরা আমাকে মানে, হ্যাঁ, আমার হাজবেন্ডেরও সাপোর্ট পাই, কিন্তু বাচ্চারা ওরা ওদের মতো করে ওরা আমাকে পুরোপুরি সাপোর্ট দেয়। খুব চমৎকার। একটু পলাশ আপনার কাছে আসছে। তো আপনার যে অ্যাথলেট জীবনের কথা একটু জানতে চাইছি। আপনি বাংলাদেশ অ্যাথলেট ফেডারেশনে হ্যাঁ, এক্সিকিউটিভ পদে ছিলাম এবং আরেকটা মাস্টার্স জিনিস, অ্যাথলেটিক্স। বাংলাদেশে কিন্তু একটা জিনিস দেখা যায় যে আপনার অনেক জায়গাতেই মেয়েরা আছে, কিন্তু পলিসি মেকিং এর জায়গায় কিন্তু মেয়েদের এটা এখনো সেরকম আছে বলে আমরা আসলে ওরকম না, আমাদের তথ্য আসলে পাই না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, এটাতেই শুধুমাত্র 5 জন নারী আমরা কাজ করেছি। একটা হচ্ছে মিমু আপা, একটা অনু আপা, একটা বেলি আপা, আর হচ্ছে আমি। তো এইখানে আর লিটি আপা। তো আমাদের সেক্রেটারি চেঙ্গিস ভাই বলতো যে আমার অ্যাথলেটিক্স ফেডারেশন তো ফুলের বাগান, কারণ এইখানে সবচেয়ে বেশি নারী কাজ করে। এবং আমরা প্রাইজ গিভিং সিরোমনি এবং মানে রিসিপশনে মানে আমি কাজ করেছি আর কি। হ্যাঁ, তো ভাইয়া এই কথাটাই বলতো, মানে আমাদের সেক্রেটারি ভাইয়া। আর ক্রীড়াটা আসলে তারপরে এখানে কাজ করেছি এবং আমি বাংলাদেশ মাস্টার্স অ্যাথলেটিক্স, যেটা আর কি বয়স্কদের খেলা, তার মানে এটা হচ্ছে অনূর্ধ্ব 35 থেকে 70 বছরের মানে খেলোয়াড়দের, যারা আর কি প্রাক্তন খেলোয়াড় ছিল। হ্যাঁ, তো এটার জন্য আমি দেশের বাইরে কাজ করেছি, দেশের বাইরে গিয়েছি টিম নিয়ে, টিম ম্যানেজার হয়ে। হ্যাঁ, মেয়েদেরকে নিয়ে গেছি, ছেলেদেরকে নিয়ে গেছি। এবং দেশের বাইরে এখনো যে যারা মনে মনে ক্রীড়া ধারণ করে, তারা মাঠে নামলেই কিন্তু তাদের বয়সটা কমে যায়। হ্যাঁ, আমার কাছে অনূর্ধ্ব 70 এজের, হ্যাঁ,
কয়েকটা ছবি আছে মানে ক্রীড়ার, মানে সেটা দেখলে মনে হয় যে আমরা বৃদ্ধ হয়ে গেছি। হ্যাঁ, আর 60 বছরের যে মহিলাদের দৌড় ছিল গোয়াতে, হ্যাঁ, তো ওইটাতে আমি 3জন ফার্স্ট সেকেন্ড থার্ডেরই ছবিটা রেখে দিয়েছি। তো দেখলে, এবং তারা সব শর্ট পোশাক পরে, ক্রীড়ার যে পোশাক সেটা পরে তারা দৌড়াদৌড়ি মানে উইনার হয়েছে। মানে এটা দেখলে মনে হয় যে আমরা বার্ধক্যে চলে আসছি। আচ্ছা, আপনি খুব চমৎকার বলছেন যে মানে যে উচ্ছলতা, যে জায়গাটা মনের খেলার জায়গাটা হচ্ছে আলাদা জায়গা, ওটা হচ্ছে একটা প্রাণবন্ত জায়গা। মানে মাঠে নামলে, ট্রাকে নামলে মনে হয় যে আমি 16, যে বয়সে। আমি আপনার কাছে একটু অন্য একটা প্রশ্ন নিয়ে আসছি, যে আমি যেটা আপনি বললেন অনুষ্ঠানের শুরুতেই যে আপনার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, বিয়ের পরে 2টো সন্তান হয়েছে, মানে সংসারের জালে আপনি আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে গেছেন। তো এরপরে খেলাধুলার মতো একটা বিষয়ে এসেছেন, এবং খেলাধুলা করতে গিয়ে কিন্তু আপনাকে খুব স্বাভাবিক, খুবই ফেনোমেনাল যে আপনাকে সেইভাবে খেলাধুলার পোশাক পরতে হয়েছে। হ্যাঁ, তো এই জায়গায় কি সমাজ থেকে, পরিবার থেকে কোনো বিরোধিতা বা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে, বা শ্বশুরবাড়ির লোকজনদের কাছে? না, সেই রকম হয় নাই, কারণ আমার আসলে মেইনলি আগে যেটা খেলেছি, বিয়ের পরে আসলে খেলাধুলা আমার ছেড়ে দিতে হয়েছে। এবং এটাই আমি মনে মনে, হ্যাঁ, এটাই আমি মনে মনে লালন করেছি যে যেহেতু আমাকে ছেড়ে দিতে হয়েছে, তো আমি আমার সন্তানদের ভিতরে এটা রোপণ করব। তো যে কারণে আমার মেয়েকে ক্রীড়া জগতে এনেছি। তো এটা, আর হচ্ছে আমি আসলে ছোটবেলা থেকে লেখালেখির সাথেও জড়িত ছিলাম। তো আমার বাবা, আমরা খুব একটা মুসলিম পরিবারের আমার জন্ম, আমার বাবা খুব ইসলামী মাইন্ডেডের ছিল। তো আসলে ছোটবেলায় নাচ গান করা হয়েছে 5 পর্যন্ত। যখন আমরা 8-এ উঠে গেলাম, বাবা বাসাতে একদম কড়া নির্দেশ দিয়ে দিল যে নাচ গান আর করা যাবে না, যেটা করেছো করেছো, যেগুলো পুরস্কার পেয়েছো স্কুল লেভেলে, হ্যাঁ, বিভাগ লেভেল পর্যন্ত বাদ। তো বাবা একদম কড়া নির্দেশ দিয়ে দিল, তোমরা যেটা করবা, যেটা তোমাদের ভেতরে আছে সেটা করবা। তো লেখালেখি আসলে আমার খুব ছোটবেলা থেকেই লেখায় হাতে খড়ি। আমি যখন ক্লাস 8-এ, তখন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির একটা পত্রিকায় আমার লেখা হলো। তো সেই সময় অগ্রণী ব্যাংকের সামনে স্টুডেন্টরা, রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্টরা জমে গেল যে এইটা স্কুলের একজন ছাত্রীর লেখা। তো আমাকে ভিড় করে অনেকেই দেখেছে, বলে তুমি পলাশ? আমি বলেছি হ্যাঁ। তো বলছে, আমি জিজ্ঞেস করেছি কেন ভাইয়া? বলে তুমি এই রকমের বড়দের মতো কবিতা লিখেছো, মানে এইরকম আর কি শুনতে হয়েছে। তো আমি আসলে মেইনলি ছোটবেলায় ছড়া লিখেছি, তারপরে তো কবিতা, তারপরে ছোট গল্প, তারপরে শেষে এসে উপন্যাস লিখেছি। হ্যাঁ, তো এবারের বইমেলাতে আপনার বই বের হচ্ছে? না, এইবারের বইমেলায় আমি আসলে ছোট গল্পের বইটা গুছায় উঠতে পারি না, যেহেতু আমি বাংলাদেশ থেকে সম্প্রতি আসছি, যার ফলে আসলে আমি গুছায় উঠতে পারি না। কেমন লাগছে আপনার প্রবাস জীবন? বাংলাদেশে ওইরকম বর্ণিল জীবন ছেড়ে এসে প্রবাসের জীবনে একটা কথা খুব বেশি ফেনোমেনাল, মানে রবীন্দ্রনাথের ওই একটা গান দিয়ে প্রবাসকে বোঝানো যায়, আমার পথে পথে পাথর ছড়ানো। এখানে প্রকৃতির সাথে যুদ্ধ করতে হয়, ভাষার সাথে, সংস্কৃতির সাথে, সবকিছুর সাথে। কেমন আপনার অনুভব? কেমন এখন নিজেকে মানায় নিচ্ছি, চেষ্টা করতেছি এবং মানায় নিচ্ছি। আর যেহেতু আমার ছেলে আমার সঙ্গে এদেশে এসছে, ও এসে 3 মাস পরে স্পেশালাইজড হাই স্কুল ব্রুকলিন থেকে চান্স পেয়েছে, এবং ওখানে ঢুকেই সে আবার রুবিক্স কিউবে সে বাংলাদেশ থেকে অফিসিয়ালি 6টাতে রেকর্ড করেছে। এদেশ থেকেই কম্পিটিশন করে বাংলাদেশের অফিসিয়ালি রেকর্ড করেছে 6টাতে। আর সে এখন রোবোটিক্স ক্লাবে কাজ করছে একজন প্রোগ্রামার হিসাবে। আর সে একটা বিষয়ে ওয়েস্টার্নে একটা রিসার্চ প্রোগ্রামিংয়ে সে সামনের সামারে কাজ করবে। তো এখন ভালো লাগছে, কারণ আমার মেইনলি ইয়া ছিল যে আমার সবার আগে হচ্ছে আমার সন্তান। আমি এক সময় মেয়ের কারণে 4 চাকরি ছেড়েছি। আমি ছোটবেলায় বিয়ে হয়েছে। আবার আলাপে আসবো, খুব জমজমাট আলাপ চলছে, ছোট্ট একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, দেখছেন জয়িতা অপরাজিতা। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। চোখ রাখুন টাইম টেলিভিশনের পর্দায়।
প্রিয় দর্শক, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি জয়িতা অপরাজিতা অনুষ্ঠানে। আমরা জানি এমনটা বলা হয় যে রাধে সে চুলো বাঁধে। আজ আমরা যে দুজন জয়িতা অপরাজিতার সাথে কথা বলছি, তাদের জীবনের নানা গল্প শুনে আমরা এটাই বুঝতে পারছি যে একজন নারী কিভাবে তার চারপাশের সবাইকে নিয়ে কিভাবে এগিয়ে যায়। প্রতিকূলতার পাথরে সে তার পথ রুদ্ধ করে দেয়। তারপরেও নারী সেই জয়িতা অপরাজিতা যিনি প্রতিকূলতার পাথর সরিয়ে সরিয়ে পৌঁছে যায় তার লক্ষ্যে। সেরকম দুজন জয়িতা অপরাজিতার গল্প আমরা এতক্ষণ ধরে শুনছি, লুবনা কায়সার আর শামসাদ ফাতিমা পলাশ। লুবনা আপা, আমরা ব্রেকে যাওয়ার আগে যে কথাটা নিয়ে আমরা বলছিলাম, একটা জিনিস যে আমি যেটা শুনলাম যে উনি এসছেন বাংলাদেশ থেকে সম্প্রতি, শামসাদ ফাতিমা পলাশ। আমিও খুব বেশি দিন না, 2 বছর হলো এই নিউ ইয়র্কে এসেছি। আপনি আছেন 25 বছর। তো আমি যদি আমার কথা বলি, নিউ ইয়র্কে এসে আমি কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। কিছুদিন পর পর এখানে সংস্কৃতি, বিভিন্ন রকম সংস্কৃতি চর্চা হচ্ছে, সাংস্কৃতিক পরিবেশ হচ্ছে, পিঠা উৎসব, মেলা, সবকিছু মাঝে মাঝে মনে হয় যে না, আমি সেই বোধটা নেই। আবার উনি এসেই কিন্তু ওনা দেখেন এত অল্প সময়ে এসে উনি কিন্তু একটা স্বাচ্ছন্দ্য বোধ করতে। আমি যখন জুইস সেন্টারের প্রোগ্রামে ওনাকে দেখলাম আপনার সাথে একসাথে, তো এই জায়গাটা আপনারা তৈরি করেছেন। আপনাদের সবার জন্য অনেক শ্রদ্ধা। মানে আপনারা যখন 25 বছর আগে এসেছিলেন তখন নিশ্চয়ই এত সহায়ক পরিবেশ ছিল না, এতটা এখনকার মতো এতটা ছিল না, এটা সত্যি কথা। তো এখন মানে যত দিন যাচ্ছে মনে হচ্ছে যেন আমরা সেই ছোট্ট একটা বাংলাদেশ এখানে আমরা পাই। এবং আমি তো দেশে আমাদের ফ্রেন্ডরা যারা আছে ওদের সাথে কথা বলি, ওরা আমাকে বলে কি যে ওরা অনেকটা জেলাস হয়ে যায় যে আমরা এত প্রোগ্রাম, মানে আমাদের এত মজা করি, এবং এই যে আমরা যারা সাহিত্য চর্চা করি বা এই যে বিভিন্ন কবিতা, গান, এই প্রোগ্রামগুলি বা সবকিছু, সাংস্কৃতিক চর্চাগুলির মধ্যে আমরা কিন্তু খুব ভালো সময় কাটাই। তো হ্যাঁ, একটা জায়গা তৈরি হয়ে গেছে যে আমাদের সেই মানে দেশের সেই মানে পুরো বাংলাদেশটা মনে হয় যেন ফ্লেভারটা, সেই আবহটা, হ্যাঁ, সেই গন্ধটাই পাচ্ছি। সেটাই বলছি যে আপনারা তো এইটা আজকের এই সহজাত স্বতঃস্ফূর্ত জায়গাটা তৈরি করতে নিশ্চয়ই একদিনে হয়নি, আপনাদেরকে অনেক অনেক কষ্ট করতে হয়েছে, সংগঠিত হতে হয়েছে। ওই সময় প্রযুক্তিও কিন্তু এত উন্নত ছিল না, একসাথে একত্রিত হইতে হয়েছে। যারা সংস্কৃতিকে লালন করছে মনে প্রাণে, তারা একত্রিত হয়ে কিন্তু এই বাংলা সাহিত্য বলেন, মানে বাংলার সংস্কৃতিটাকে, এই কালচারটাকে কিন্তু সবাই একত্রিত ভাবে ধরে রেখেছে, বেঁধে রেখেছে। আর আরেকটা হচ্ছে যে একটা বৃহৎ সাংস্কৃতিক পরিবার আমরা সবাই নিউ ইয়র্কে, আপনারা সেই প্রেক্ষাপটটা তৈরি করেছেন। হ্যাঁ, বলুন। আমি যখন প্রথম এখানে আসি আমার খুব মনে হচ্ছিল যে আমি নিজের জন্য কিছুই করতে পারছি না। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে এসেছি, তো এখানে আমার নিজের একটা ক্যারিয়ার নিয়ে ওরকম মানে একটা তো আমার মনে হচ্ছিল, প্রথমে আমি একটু আপসেট ছিলাম যে হয়তো বা আমি এইভাবে কিছু করতে পারবো না। তো তারপর একটা সময় মনে হলো, আমি নিজেকে বোঝালাম যে আমার সন্তান হলো এখানে, হ্যাঁ, তো আমার মনে হলো যে একজন মানে সন্তান লালন করার ক্ষেত্রে শিক্ষিত মা কত যে জরুরি, এটা আমি নিজে বুঝতে পারছি। তখন আপনি নিশ্চয়ই ফিল করেছেন যে আপনার সন্তানের সাফল্যেই আপনার না পাওয়াগুলো, এবং আমি স্বপ্নগুলি উনি বলছিলেন, আমিও ওরকম সেম, আমি আমার সন্তানের ভেতর সেই স্বপ্নগুলি, যেমন আমি ছবি আঁকতাম এক সময়, লেখালেখি, তো ওটা আমার একটা স্বপ্ন ছোটবেলা থেকে। এবং আমার মেয়ে মানে ও কিন্তু কবিতা লিখে এবং ও চমৎকার ছবি আঁকে, এবং ও আমার নেক্সট বইয়ের প্রচ্ছদ করে দেবে বলেছে। খুব চমৎকার। এবার একটু আমরা আপনার কণ্ঠে, আপনি খুব চমৎকার আবৃত্তি করেন, বিভিন্ন প্রোগ্রামে আমরা আপনার কবিতা শুনি। আপনার গলায় আমি জানি যে আপনি রবীন্দ্রনাথের কবিতা খুব পছন্দ করেন। আমি একটু আপনার কাছে বাঁশিওয়ালা কবিতাটা শুনতে চাই। আচ্ছা, আমি চেষ্টা করছি। বাঁশিওয়ালা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নতুন নাম, এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়,
আমাকে তুলে দেননি এ যুগের পাড়ানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারে বালুডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ। বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে। ভেসে যায় মুক্তি পাড়ের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে দবদবিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি, জানি না সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নবযৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলের ঝিরঝিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, একগুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণিমাতন। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক। যেন হাত দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখীর ঘূর্ণি মার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে উড়ো প্রাণীর পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো। তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সারা নেই লোভের। ঝাপট লাগে মাথার উপর, ধুলোই লুটোই মাথা। দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি, নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায়ে। বাঁশিওয়ালা বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত্য লোকে। সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা। সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন। সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ না মানা আগ্রহ। উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো। জেগে ওঠে বিদ্রোহিণী তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা চারিদিকের ভীরুর ভিড়কে, কৃষকুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি, জানি না ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে। দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়া রূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে। সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকোবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী। যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির। চমক লাগলো তোমাকে, সে নামবে না গানের আসনে থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায় বসে। তুমি জানবে না তার ঠিকানা, ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে, একদম আমরা নস্টালজিক হয়ে পড়ছিলাম সেই রবীন্দ্রনাথের সেই আবহ, সেই সাগর পার বাঁশিওয়ালা। খুব চমৎকার আবৃত্তি করেন আপনি। আমরা এখন পলাশ আপার কাছে ফিরছি, একটু পলাশ আপার কবিতা শুনতে চাই। আপনার অনেকগুলো কাব্যগ্রন্থ, খোলা চিঠি, নক্ষত্র নীলিমা, আপনার একটা স্বরচিত কবিতা শুনবো আজ। ঠিক আছে, আমি একটা কবিতার কথা বলছি। আমি কলকাতা বইমেলায় 2বার গিয়েছি। তো আমি ভারত থেকেও ছোটোখাটো
আঞ্চলিক পুরস্কারগুলি পেয়েছি। তো সেখানে আমাকে একটা মঞ্চে কবিতা বলতে বলা হয়েছিল। তো হঠাৎ করে আমি আসলে তখন বই নিয়ে যাই নাই, তো আমার যেটা মনে হয়েছিল সেই কবিতাটাই পড়েছিলাম। তো পেছন সারিতে যারা বয়স্ক অনেক গুণী আর কি লেখক ছিলেন, তারা উঠে এসে আমাকে বলেছিল, তোমার বয়স কত? আমি বললাম, কেন স্যার? বলে, না, তোমার বয়স কত? তো সেখানে আমি যে কবিতাটা পড়েছিলাম, আবৃত্তি না, ঠিক পড়েছিলাম, আমি সেটাই আজকে শোনাচ্ছি। আমার লেখা, সেটা হচ্ছে দুঃখ যেন না পাই। হে নদী, তোমার বয়ে চলা অবিরাম ঝর্ণা আর কলকল শব্দে নিস্তব্ধ থাকে মন। হে সময়, কখনো তোমার প্রতি উদাস বিলাপ করি নিবেদন। ভাঙা মিছিলের মতো এক একটি আমি, দিক চিহ্নহীন পথে পলাতক। আজ অন্য আমি হয়ে গেছি। তোমার সান্নিধ্যে কিংবা তুমি হীনতায় কাটে বেলা। নিঃসঙ্গ পরিত্যক্ত সৈনিক যেমন তুমি, কম্পিত হাতের অনুক্লান্ত ঠোঁটে রাখতে শেষ সিগারেট, তেমনি আঁকড়ে ধরি আজকাল এক একটি দিন। আর ভাবি, সহসা তোমাকে হারানোর দুঃখ যেন, হে পুরুষ, কখনো না পাই। খুব চমৎকার, খুব চমৎকার। এবং দুজনের কবিতার মধ্যে কোথায় যেন একটা একটা মানে সাজুজ্য আছে, বাঁশিওয়ালা আর এই যে সবকিছু মিলিয়ে। যাই হোক, আমাদের খুব সুন্দর সময় কাটলো। আমি একটি কথা একটু না বললেই না, সেটা হচ্ছে যে আমাদের প্রবাসী আমরা যারা সাহিত্য চর্চা করি বা এই জগতে আছি, আমরা আমাদের এত বড় বেশি একটা পাওয়া ছিল, যেটা না বললেই না, কবি শহীদ কাদরী। আমরা ওনার সান্নিধ্যে যেতে পেরেছি এবং ওনার কাছে অনেক কিছু শিখতে পেরেছি। তো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, আরো অনুপ্রাণিত করেছে এভাবে সংস্কৃতিকে লালন করবার জন্য। তো ঠিক আছে লুবনা কায়সার, আপনাকে এবং ফাতেমা পলাশ আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মানে নারী সম্পর্কে, যে আমি গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত, আমি নারী, আমি গর্বিত, আমি জননী। আমরা নারী, আমরা সব পারি। হ্যাঁ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসবার জন্য। আরো আসবেন, আবারও আসবেন আমাদের জয়িতা অপরাজিতা অনুষ্ঠানে। সবার জন্য, আপনাদের জন্য শুভকামনা থাকলো। প্রিয় দর্শক, এই ছিল আজকের জয়িতা অপরাজিতা। সবাই ভালো থাকুন, চোখ রাখুন টাইম টেলিভিশনের পর্দায়। সবার জন্য রইল শুভকামনা।